ভারতের রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘন ঘটা। দেশের উত্তর থেকে পূর্ব আর পূর্ব থেকে দক্ষিণ সর্বত্রই যেন এক চাপা অসন্তোষের আগুন জ্বলছে। উত্তরে কৃষক আন্দোলনের রেশ এখনও কাটেনি। পূর্বে মণিপুরের জাতিগত সংঘাত এক গভীর ক্ষত তৈরি করেছে। আর এই সংকটময় পরিস্থিতিতেই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এক নতুন চ্যালেঞ্জ, যা সরাসরি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। তামিলনাড়ু, ভারতের অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউস, এখন প্রকাশ্যে বলছে তাদের স্বায়ত্তশাসন প্রয়োজন, দিল্লির দাসত্ব নয়। এই সম্মিলিত চাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে এমন এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে, যা ভারতের অখণ্ডতার ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে তামিলনাড়ুকে একসময় দেশের শিল্প, প্রযুক্তি এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হতো, সেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের অধিকার ফেরত চাই, দিল্লির নিয়ন্ত্রণ নয়। তখন বুঝতে বাকি থাকে না যে পানি অনেক দূর গড়িয়েছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একেবারে গোড়ায় আঘাত করার মতো একটি বার্তা। যে তামিলনাড়ুকে ভারতের অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষার হৃৎপিণ্ড বলা হয়, সেই রাজ্যের এমন কঠোর অবস্থান মোদী সরকারের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু হঠাৎ করে কেন এমন দাবি তুলছে তামিলনাড়ু? এর উত্তর খুঁজতে গেলে ইতিহাসে যেতে হবে। অনেকেই মনে করছেন 60-এর দশকে ভাষা এবং পরিচয়ের অধিকার নিয়ে যে দ্রাবিড় আন্দোলনের সূচনা হয়েছিল, স্টেলিনের বর্তমান স্বায়ত্তশাসনের দাবি সেই আন্দোলনেরই একটি আধুনিক রূপ। সেই আন্দোলনের মূল কথাই ছিল উত্তর ভারতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করা। আজ এতদিন পর সেই একই সুর নতুন করে বেজে উঠেছে। সম্প্রতি এক জনসভায় স্ট্যালিন অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এমন সব নীতি গ্রহণ করছে যা রাজ্যগুলোর ক্ষমতাকে খর্ব করে তাদের নিছক একটি প্রশাসনিক ইউনিটে পরিণত করছে। তার পরিষ্কার বার্তা, আমরা শুধু কর দেব না, রাজ্যের বিষয়ে সিদ্ধান্ত আমরাই নেব। স্ট্যালিনের অভিযোগের তালিকা বেশ দীর্ঘ এবং সুনির্দিষ্ট। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হল অর্থনৈতিক বঞ্চনা। তথ্য অনুযায়ী তামিলনাড়ু ভারতের সর্বোচ্চ করদাতা রাজ্যগুলোর মধ্যে অন্যতম। দেশের মোট জিডিপিতে এই রাজ্যের অবদান প্রায় 9%-এরও বেশি। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে করের ভাগাভাগির সময় তারা যা পায় তা তাদের অবদানের তুলনায় নগণ্য। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কর বন্টনের যে ফর্মুলা তৈরি হয়েছে, তাতে উত্তর ভারতের তুলনামূলকভাবে অনুন্নত এবং জনবহুল রাজ্যগুলো বেশি সুবিধা পাচ্ছে। তামিলনাড়ুর মতো উন্নত রাজ্যগুলোর যুক্তি হল, তাদের করের টাকায় অন্য রাজ্যের উন্নয়ন হলেও নিজেদের প্রয়োজনে তারা ন্যায্য হিস্সা পাচ্ছে না। এই অর্থনৈতিক অবিচারেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভাষা ও সংস্কৃতির উপর আঘাত। কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপিতে ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে, যা তামিলনাড়ু সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা, এই নীতির মাধ্যমে ঘুরপথে হিন্দি ভাষাকে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তামিল ভাষা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ একটি ভাষা, এবং তামিলরা তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্বিত। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন দাপ্তরিক কাজে হিন্দিকে প্রাধান্য দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে তারা তাদের পরিচয়ের উপর আগ্রাসন হিসেবেই দেখে। এই ভাষাগত সংবেদনশীলতা তামিলনাড়ুর রাজনীতির একটি অন্যতম প্রধান চালিকা শক্তি। এর সাথে যুক্ত হয়েছে প্রশাসনিক ক্ষমতা খর্ব করার অভিযোগ। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন, কিন্তু তামিলনাড়ু সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যের অভিযোগ, সাম্প্রতিক সময় রাজ্যপালদের ব্যবহার করে নির্বাচিত রাজ্য সরকারের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর না করে আটকে রাখা বা রাজ্য সরকারের নেওয়া নীতির বিরোধিতা করার মতো ঘটনাগুলো রাজ্য সরকার সম্পর্ককে তিক্ত করে তুলেছে। রাজ্য সরকারের অভিযোগ, দিল্লির নির্দেশে রাজ্যপালরা একটি সমান্তরাল শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছেন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তামিলনাড়ুর অর্থনীতির আকার এবং গুরুত্ব এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। চেন্নাই, কোয়েম্বাটুর, হোসুর, তিরুচিরাপল্লির মতো শিল্পনগরীগুলো শুধু ভারতের নয়, বিশ্বের বড় বড় কোম্পানির উৎপাদন কেন্দ্র। ফক্সকন থেকে হুন্দাই, নিসান থেকে রেনল্ড, সবাই তাদের কারখানা স্থাপন করেছে এখানে। ভারতের মোট ইলেকট্রনিক্স রপ্তানির একটি বড় অংশ আসে তামিলনাড়ুর মতো রাজ্যগুলো থেকে। এমন একটি রাজ্য যদি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে তার প্রভাব সরাসরি ভারতের অর্থনীতি এবং বিদেশি বিনিয়োগের ওপর পড়বে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সাফল্য বহুলাংশে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর ওপর নির্ভরশীল। তাই এই রাজ্যের অসন্তোষকে উপেক্ষা করার কোনো সুযোগ মোদী সরকারের হাতে নেই। আর এই ক্ষোভের আগুন শুধু তামিলনাড়ুতে সীমাবদ্ধ নেই। দক্ষিণ ভারতের অন্যান্য উন্নত রাজ্য যেমন কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকেও কম বেশি একই ধরনের সুর শোনা যাচ্ছে। এই রাজ্যগুলোর সম্মিলিত অভিযোগ হল, তারা দেশের উন্নয়নের ইঞ্জিন হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় নীতির কারণে প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছে। এই রাজ্যগুলো শিক্ষা, স্বাস্থ্য এবং মানব উন্নয়নের প্রায় সব সূচকে উত্তর ভারতের রাজ্যগুলোর থেকে অনেক এগিয়ে।
তাদের দাবি, একটি দক্ষিণী জোট হিসেবে তারা এখন দিল্লির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। এই প্রবণতা যদি বাড়তে থাকে তাহলে এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন বিভাজন রেখা তৈরি করবে, অর্থাৎ উন্নত দক্ষিণ বনাম অনুন্নত উত্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি রাজনীতি সর্বদাই একটা শক্তিশালী কেন্দ্রমুখী শাসনের পক্ষে। এক দেশ, এক আইন, এক নির্বাচনের মতো ধারণাগুলো তাদের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন। কিন্তু ভারতের মতো একটি বৈচিত্র্যময় দেশে এই একমুখী নীতি প্রয়োগ করতে গিয়েই তারা রাজ্যগুলোর প্রতিরোধের মুখে পড়ছে। মোদী সরকার এখন এক উভয় সংকটে। যদি তারা তামিলনাড়ু বা অন্য দক্ষিণী রাজ্যের দাবি মেনে নেয় তাহলে তাদের শক্তিশালী ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য রাজ্য এই একই ধরনের দাবি নিয়ে এগিয়ে আসবে। অন্যদিকে যদি তারা কঠোর মনোভাব দেখায় তাহলে বিচ্ছিন্নতার অনুভূতি আরও তীব্র হবে, যা দেশের অখণ্ডতার জন্য বিপজ্জনক হতে পারে। এই জটিল অভ্যন্তরীণ পরিস্থিতি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলছে। যে সময় ভারতের উচিত ছিল চীনকে মোকাবেলা করতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে পুরো শক্তি নিয়োগ করা, সেই সময় তাকে নিজের ঘর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। চীন, জাপান বা আসিয়ান দেশগুলোর সাথে বড় বড় প্রকল্প বা বিনিয়োগের ক্ষেত্রে এই রাজনৈতিক অস্থিরতা একটি নেতিবাচক বার্তা দেয়। যখন একটি দেশের সরকার নিজের রাজ্যগুলোর সাথেই সংঘাতে লিপ্ত থাকে তখন বৈশ্বিক মঞ্চে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্বাভাবিকভাবেই কমে আসে। ভারতের এই অভ্যন্তরীণ টানাপোড়েন তার প্রতিবেশীদের জন্য নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। যখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি নিজের সমস্যা নিয়ে ব্যস্ত থাকে তখন আঞ্চলিক শূন্যস্থান পূরণের জন্য অন্যান্য শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের মতো দেশগুলো যারা অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের স্বার্থে নতুন কূটনৈতিক পথ খুঁজে নিতে পারে। ভারতের এই সংকটময় মুহূর্ত হয়তো অজান্তেই তার প্রতিবেশীদের জন্য কিছু নতুন দরজা খুলে দিচ্ছে, যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে ভবিষ্যতে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। সব মিলিয়ে ভারত একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। একদিকে কেন্দ্রের শক্তিশালী নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, অন্যদিকে রাজ্যগুলোর নিজেদের অধিকার এবং পরিচয় রক্ষার লড়াই। তামিলনাড়ুর এই স্বায়ত্তশাসনের দাবি যদি আরও জোরদার হয় এবং দক্ষিণের অন্যান্য রাজ্যগুলো এই দাবিতে সামিল হয় তাহলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক বিরাট পরীক্ষার মুখে পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতি কিভাবে সামাল দেন তার উপরই নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ। এটি কি একটি নতুন আরও শক্তিশালী যুক্তরাষ্ট্রীয় ভারতের জন্ম দেবে, নাকি অখণ্ড ভারতের মানচিত্রে আরও গভীর বিভেদ তৈরি করবে? সেই উত্তর একমাত্র সময়ের হাতে।